15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ আমি না আব্বু। তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিও, ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যান রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগে ড্রেসিং টেবিলের ওপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। আব্বু বললেই করতে হবে নাকি? লাইফটা আমার। আমি কাকে বিয়ে করব না করব তার সিদ্ধান্ত আমি নিব। জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। তাই বলে আমি আর একটা কথাও না প্রহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার ব্যাঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়ে দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। আমার দেখার দরকার নেই। বিয়ে যখন করতেই হবে, ওকে ডান, আমি বিয়ে করব। কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়ে করতে হবে। মুস্কি হেসে কথাগুলো বলে মিসেস ইয়াসমিন ও রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল। বিড়বিড় করে বলল, নিজের মা বাবাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে। সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি। বড়দি ছেলের পর এই মেয়েই যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলো চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই। একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখে পড়ে চৈতির ওপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির। এই রিফাতের নামে এমন কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়ার মেয়েকে করেছে। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ কিচ্ছু করেনি রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এইসব কথায় ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হওয়ার সময় ঘনিয়ে আসছে। প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 1 কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়েছেন জুনাইদ সর্দার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদদার মুখে। আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণীর মতো লাফিয়ে বেড়াচ্ছে। এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয়। জুনাইদার কথা বাড়ালেন না, দ্রুত হেঁটে চলে গেলেন। বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে এই বার বেশ ডাগর ডাগর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনাইদা। এ মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচণ্ড চঞ্চল। সারাদিন চঞ্চলা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাঁক ছাড়ল। চৈতি? চৈতির কোনো সাড়া পেলেন না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে বার কয়েক ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে চৈতি। এদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতে তাকাতেই জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। এই অসময়ে তুই এ পেয়ারা গাছের ডালে কি করিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনে ঢোক গিলল চৈতি। চটজলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারায় বসে বাইরের সবুজের সমারোহ প্রকৃতিকে দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বিড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কার উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে।
চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা, কোথায় ছিলে এত সময়? বাগানে পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলি? হুম, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা? আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছু বুঝতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদা শাড়ির আঁচলে নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর। কিছুদিন পরে হয়তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতর অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করেই এমন একটা সিদ্ধান্ত নেওয়ার মানেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়ি এসেছে প্রহন। একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন মা বাবাকে মানানো যেত তাহলে সেনানিবাসে গেলে আর 3-4 বছরেও ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করার মতো নিচু একটা কাজ সে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুংটুং আওয়াজ করে জানান দিচ্ছে সে 12র ঘরে এসে পৌঁছে গেছে। প্রহন ব্যালকনি থেকে রুমে আসলো। মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে প্রহন। না হলে আজকেই আবার সেনানিবাসে ফিরে যেত। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝেও মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে হয়তো সম্ভব না। সর্দার সাহেবের পাশেই ঘুমিয়েছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেব দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মায়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা, আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুপুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চাচ্ছেন না রেদওয়ান চৌধুরী। সূর্যের সোনালি আভা জানালার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই ভুরু কুঁচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল প্রহন। সে আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে বেলা 10টা। 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে। আর রাস্তায় ওই রিফাতের কটূক্তির সম্মুখীন হতে হবে না। বড়ভাবে চৈতির রুমে সে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভুরু কুঁচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ফেলল, শাড়ি চুড়ি কিসের জন্য ভাবি? বড় বউ, এদিকে আসো। চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। মায়ের এমন কথার আগামাথা কিছুই বুঝল না চৈতি, কিন্তু এটা খুব ভালো করেই বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, মত আছে। আর মত না থাকলে ও কি এসে যায় বলুন তো? আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন। নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিন ও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠল, ভাই, এই নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। কি রে প্রহন, বসে আছিস কেন? খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপরে রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তি মতো একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলতো এখনই ওকে কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখনও অনেক কাজ বাকি পড়ে আছে। বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরও কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে।
চৈতির মনটাও আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু একটা মনে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই জুনাইদ এসে বারণ করে দিয়ে গেছেন আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনই খুব ভয়ও পায়। তার এখনও স্পষ্ট মনে আছে, সেবার ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গেছিল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার। বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষি এক চড় মেরেছিলেন মেয়ের গালে। সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হবার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানের আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে 30 বার কান ধরে উঠবোস করতে করতেই এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গেছিলেন। সেই চড় খেয়ে রাতে কি যে জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশ পানে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনো হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার উপর রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এইদিকে আসো চৈতি। আব্বু আমাকে বিয়ে দিয়ে দেবে তাই না? পিচ্ছি মেয়ে এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে? আমি বিয়ে করতে চাই না ভাবি। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদিটাকে বিয়ে দিয়ে পর করে দিতে পারি বলো? আমি শুনেছি ভাবি আব্বু উঠান থেকে চিৎকার করছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করার জন্য। এমনটা তো বিয়ের কনেকে করে তাই না? ও এই কথা। তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার। তাই তো বাবা তো তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করায় না, চুন দিয়ে করায়। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো, শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোনোরকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি। রোহন যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে শাওয়ার নিতে চলে গেছেন। রেদওয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইল তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহন। ড্রয়িং রুমে সবাই বসেছিল। কার সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল। এত সময় বাইরের ধুলোবালি শরীরে মেখেছে। টাটকা একটা গোসল না করলে অস্বস্তি জেঁকে বসবে। সবার সব কথা শুনে গোসল করে নিয়েছিল চৈতি। বড় ভাবি তো বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সব কিছু শুনল সে। খুব অল্পতে এই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগেই যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানালার গ্রিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে? সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জিদ করে বসে আছে বিছানার উপর। মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়েছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা আমাকে একটাবারও জানিয়েছো বিয়ের ব্যাপারে? জানালে তুমি কি বাড়িতে আসতে? একটা আনম্যাচিওর মেয়ের সাথে কেন আমাকে জড়াচ্ছ তোমরা? তুমি তো ম্যাচিওর, সমস্যা নেই। 5 মিনিটের মধ্যে বের হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি। বলে রেদওয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিন ও প্রহনের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন।
ছেলের বউয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেদওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৈতিকে বউ সাজালো তার দুই ভাবি রূপা আর সিফা। ছোট মস্তিষ্ক আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগেই। বিছানার ওপর বউ সেজে পুতুল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে মৌলভীবাজার এসে পৌঁছেছে প্রহনরা। ঘড়িতে তখন রাত 8টা। সর্দার সাহেব এবং ওনার দুই ছেলে সাদেক এবং সজীব সাথে আরও কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরীদের আমন্ত্রণ নিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষজন তেমন একটা না থাকলেও কম নেই। হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে প্রহনের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশেই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। রূপা দেখেছিল সর্দার সাহেবের চোখের অশ্রুর কণা, যা ঝরে পড়ার আগেই বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় এখন রাত 11:20। নিজের রুমের বিছানার এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদওয়ান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্যরা। বসার ঘরের সোফায় বসে পান চিবোতে চিবোতে চৈতির দাদি বলে উঠলেন, মেলা রাত হইছে, এত রাইতে আমি আমার নাতিনরা নিয়ে যাইতে দিতাম না। বাসার ঘর সাজানো লাগলে চৈতির ঘরে সাজাও। রাত্রি গাঢ় হচ্ছে। এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। তার পাশে বসে ঝিমোচ্ছে ইপ্তি সহ অন্য সব কাজিনরা। দেখো দাদুমণি, জামাইরা যা কইব সব চুপ কইরা শুনবি। রুমের ভেতর আইলে সালাম করবি, একদম মাথা উঁচু কইরা তাকাবি না। চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করলো, প্রতিউত্তর করলো না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপা আর সিফাকে সাথে করে বেরিয়ে যাবার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখিও ভাবিকে। চৈতি ফ্যাল করে চেয়ে রইল রূপার মুখ পানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো প্রহন। নিজের ওপর প্রচণ্ড বিরক্ত সে। ছুটিতে বাড়ি না আসলে বিয়েটা করতে হতো না। একবার যদি শিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রহনের চোখ পড়ল বিছানার উপর লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর উপর। চুলগুলো ছাড়া, পাশের বালিশের উপর ছড়িয়ে আছে, ফ্যানের বাতাসে উড়ছে অবাধ্য চুল। প্রহনের হঠাৎ করে মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যাস নেই চৈতির। রূপা রুম থেকে বেরিয়ে যাবার পরই বিছানায় গায়েলিয়ে দিতেই নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদয়ে। এক পা দুপা করে ঘুমন্ত চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘরে নড়ে চড়ে উঠল চৈতি। হুঁশ ফিরল প্রহনের। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহনকে বেরিয়ে যেতে দেখল না কেউ। চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহনের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই আনম্যাচিওর বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিচ্ছি একটা মেয়ে আমার বউ? ভাবা যায়? আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্চির সাথে বিয়ে দিল। আর সেই পিচ্চি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানালাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই সেই আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এত আলোর মাঝে
ঘুম ভেঙে গেল চৈতির। পিট পিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতেই চোখ জুড়ে নিদ্রারা আবার ভিড় করার চেষ্টা করলো। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রা ভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতে নিজের শরীরের এলোমেলো কুচির ভাঁজ হয়ে কুঁচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালের সব কিছু মনে পড়ে গেল। বুকের বাঁ পাশে ধক করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে। বুঝে ওঠার চেষ্টা করলো রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কাউকে আসতে না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর বেশি কিছু ভাবল না। আসলে তার ভাবতে আগ্রহ হলোই না। তাই তো সে বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য স্নান ঘরে চলে গেল। সারা রাত নির্ঘুমে কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আছে প্রহনের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে। বাগানের দিকটায় খেয়াল করেননি তারা। খেয়াল করলে দেখতে পেতেন ঘাসের ওপর শুয়েছে একজনের ছেলে এবং আরেকজনের একমাত্র মেয়ের জামাই। ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে। পাখির কিচির মিচির শব্দে আর বেশিক্ষণ সেই জায়গায় থাকতে পারল না প্রহন। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে গেলে হাতের মুঠোয় বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বাক্স। বাক্সটা দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিল নতুন বউকে দেওয়ার জন্য। বাক্সটা খুলে তার ভেতর একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন। মোবাইল খুঁজেও পেল না। রাতে পিচ্চির বিছানার উপরই রেখে এসেছি মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা। সেখানে বসেই মুখে গ্লু লাগাবে। কারো কোনো প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু তার আগে মোবাইলটা নিতে হবে। মুখ ধুয়ে বের হতেই বিছানার উপর সিপাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। সিপা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসতে বলল। এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটল। রূপা এসেছে। দরজা বন্ধ করতে করতে সিপার দিকে প্রশ্ন ছুড়ল, মেজ, চৈতিকে কি কখনো নিজে থেকে শাড়ি পরতে দেখেছিস? ও কি ঠিক মতো শাড়ি পরতে পারে না সামলাতে পারে বলতো? বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দিব। আমাদের নন্দে রাতে কি উপহার দিয়েছে বলো তো ননদি? কই, কেউ কিছু দেয়নি তো। দেয়নি মানে? প্রহম রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে সিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে লাগলো। রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকে হাসল। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজা খুলে প্রহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকে হাসল রূপা। প্রহনকে ভেতরে আসতে বলে সিপাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজেও রুম থেকে বের হয়ে যায় রূপা। রূপার ইশারা বুঝতে পেরে সিফা ও শাড়িটা বিছানার উপর রেখে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পর এই প্রথম প্রহনকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইয়েরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এত সময় এই মোবাইলটাকে খেয়াল করেনি কেউ। প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিড়বিড় করে চৈতি বলে উঠল, উনি আমার স্বামী। নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাবে? চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন প্রহনের বড় মামি। লাল পেড়ে কালো শাড়ি পরিহিত কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন থমকে গিয়েছিল প্রহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখ ফেরালো। বাঁ হাত দিয়ে মাথার চুল এলোমেলো করতে করতে সোফায় বসে পড়ল। জুনায়দা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দিই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি। জুনায়দা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন। রূপার সাথে যেতে চাইলে বারণ করে দেন তিনি। মায়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না, মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সব কিছু জানতে হবে কেন? চৈতির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনায়দা। আলমারি খুলতে পেয়ে গেলেন শাড়িটা। রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। শাড়িটা নিয়ে এসে বিছানার উপর রাখলেন জুনায়দা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে।
মা কিছু বলার আগেই চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুর বাড়িতেই কি যেতে হবে আম্মু? এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এসব বোঝাই বলতো? আচ্ছা বাদ দে এসব, আমি কি বলি শুন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে, আরেকটা তার বাবার বাড়ির লোকজনকে নিয়ে। আমার চঞ্চল হরিণের ন্যায় কন্যা, আপনি আজ এত শান্তি হয়ে গেছেন কেন বলুন তো? মায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৈতি। গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমিষে। মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বললেন, এইভাবে হাসি খুশি থাকবি সব সময়। বিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে দিয়েছি। তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা। তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? তোর জীবনটা সুন্দর করতে হবে মা, এখান থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগতো তোর। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে, সর্দার পরিবারের একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার। এটা কি আমার পরিচয় না? চুপ কর চৈতি, আর একটাও কথা না। আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। এখন না হলেও একদিন না একদিন ঠিক বুঝবি, মিলিয়ে নিস তখন। চৈতি চুপ হয়ে গেল, আর একটাও কথা বাড়ালো না। যা হচ্ছে হোক, আটকানোর ক্ষমতা নেই তার। জুনাইদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কি রে ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো বল? দেখ ভাই, মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই। উল্টাপাল্টা কথা বলে রাগাবি না আমাকে। তোর যাই বলিস না কেন, তোর কিশোরী বউটা কিন্তু অনেক জোশ। আমি যদি তোর জায়গায় থাকতাম বিয়ে করতে বেরোয় এত জেদ করে বসে থাকতাম না। ইপ্তির বলা কথাটা কর্ণকুহরে যেতেই রাগে শরীর গিজগিজ করে উঠল প্রহনের। ইপ্তিকে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে পারলে শান্তি লাগতো। নিজেকে সামলিয়ে বর্ষা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন। মেয়ের বিদায়ের সময় সারদার সাহেবের চৈতির হাত প্রহনের হাতে তুলে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলেছিলেন, ছোট থেকে খুব বেশি আদরেই বড় করেছি আমার কলিজার টুকরা মেয়েকে। আমার সেই যত্ন করে বড় করা সোনার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম সারা জীবনের জন্য। আমার মেয়েকে সুখে রেখো। প্রতি উত্তরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের। শুধু মনের ভেতর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতই যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিল কেন? মনের কথা মনেই থেকে গেল, মুখ ফুটে আর বেরিয়ে আসতে দেয়নি প্রহন। কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে। তখনই হঠাৎ মনে পড়ল, বেশি সুন্দরী দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল? না, এর চেয়েও কত সুন্দরী আছে, হয়তো অন্য কোনো কারণ। ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করল না প্রহন। সর্দার বাড়ির সবাই যখন চৈতিকে বিদায় দিতে ব্যস্ত, তখন চৈতি অবাক হয়ে শুধু দেখছে সবাইকে। খারাপ লাগছে খুব। এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখল চৈতি। সবার চোখেই আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠের রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও যে আজ শ্রাবণের ধারা নামার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে, সে খবর কে রাখে? কেউ না। প্রিয়জনকে ছেড়ে যাওয়ার মুহূর্তগুলো ভীষণ বিষাদে ঘেরা থাকে। ছোট থেকে যাদের সাথে পথ চলা শুরু, হঠাৎ করে মাঝপথে নতুন অতিথির সাথে জীবনের পথ চলতে হয়। কি অদ্ভুত নিয়ম! প্রচণ্ড কান্না পাওয়ার পরও চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে দেয়নি চৈতি। বুকের ভিতর ঝড়ের সাথে নিজেই মোকাবেলা করে গেছে। তীব্র ভালোবাসা যেমন কাছে টানে, ঠিক তেমনই তীব্র অভিমান অনেক দূরে নিয়ে যায়। বাবা মায়ের প্রতি সেই অভিমানটাই জন্মে গেছে চৈতির মনে। মেয়েটা যে বড্ড অভিমানী। সন্ধ্যা হলো, ঘরে ঘরে সাজক বাতি জ্বলে উঠল। একটু পরেই মসজিদের মাইক থেকে ভেসে আসবে নামাজের আহ্বানের সুর। মিনিট 20 আগেই বাড়ি এসে পৌঁছায় প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত। নতুন জায়গা, নতুন পরিবেশে কেমন যেন ভয় ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ। পরিচিত বলতে শুধু রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন, এনাদেরকে আরও কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দিয়ে গেছে, সেই একই অবস্থায় থ মেরে বসে আছে সে। বাড়ি হলে এতক্ষণে 3-4 বার সারা বাড়ির চক্কর দেওয়া হয়ে যেত। চৈতির বেশ জল তেষ্টা পেয়েছে। প্রহনের রুমের কোথাও পানির জগ দেখল না সে। এত বড় রুমে একটা পানির জগ বা বোতল নেই। ধুর! রুমে কারোর প্রবেশের শব্দ পেয়ে দরজার দিকে তাকালো চৈতি। প্রহন এসেছে। বিছানার উপর বসে থাকা চৈতির দিকে এক পলক তাকিয়ে কাভার থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখনো পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন। শুনতে পাবেই বা কী করে?
চৈতি যে তার সামনে এখনো টু শব্দটিও করেনি। গোসল করে গা মোছার জন্য তোয়ালে নিতে ভুলে গেছে প্রহন। ওয়াশরুমের দরজা কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্য তার প্রথম কথা ছিল, বেলকনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দেবে পিচ্ছি? প্রহনের দিকে তাকালো চৈতি। অর্ধেক মাথা বের করে আসছে, চুল থেকে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে পানি। চৈতি বিছানা থেকে নেমে ব্যালকনি থেকে তোয়ালেটা এনে প্রহনের হাতে দিতেই তার হাতের সাথে স্পর্শ করে মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার কাছ থেকে সরে আসতে আসতে চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটির সাথে কি করে কাটাবে সে। ভাবতেই অস্থির অস্থির লাগছে মনে। উনি যে আবার ভীষণ অপরিচিত কেউ একজন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখল বিছানার উপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজন তোমার? আমার খুব জল তেষ্টা পেয়েছে। আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। কাজল, প্রহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা, ফুপি নামাজ পড়েনি। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ প্রহনের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিল সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েই গেল। ডাইনিং টেবিলের ওপর রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে প্রহনের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। পিচ্ছি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। বেলকনিতে গামছাটা মেলে দিয়ে আসো, যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের অদর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পা বাড়াতে যাবে তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে যেতে পড়ল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতির। ড্রিম ড্রিম করে হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশে। হৃদয় স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটিমিটি হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহন চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকে এখনো সামলাতে পারো না পিচ্ছি, আর এই শাড়ি কি করে সামনে রাখবে? শাড়ি পরার অভ্যেস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝাল ঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথা এই প্রথম শুনেছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক আদর দেখে ভীষণ ভালো লাগা কাজ করল পুরুষের সেই কঠিন হৃদয় জুড়ে। দরজায় টোকা পড়ল। প্রহন বসা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আম্মু কোথায়? ফুপি নামাজ পড়ছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে। দেওয়া হয়ে গেছে, এবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রণয় ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো আমার থেকে ছোট্ট একটা মেয়েকেই বিয়ে করছেন, তারপরেও এত মেজাজ আমার উপর দেখাতে এসো না। চৈতির দিকে তাকিয়ে কথাগুলো বলে রেগে প্রহনের রুম ত্যাগ করলো কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের উপর পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বাঁধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি, মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না চৈতি। সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহনের বাচ্চা, পিচ্চি বলে ডাকগুলোর প্রতি প্রচণ্ড বিরক্ত হলো চৈতি। ধরিত্রী তখন নিশিথিনের গাঢ় আময় ছেয়ে গেছে, তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্নের শব্দে বারংবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার সালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন ছটফট করছে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 10টা। প্রহন যে সেই বেরিয়েছে আর ফেরেনি। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। একটা মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করছেন চৈতির মধ্য দিয়ে। চৈতিকে নিজের মেয়ের চোখেই দেখেন মিসেস ইয়াসমিন। সরদার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই বাস্তব দিয়ে বসেছিলেন বিয়ের। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্ছি?
পুরুষালীর ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে কখনো অন্য পুরুষের কথা শুনে অভ্যস্ত না। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগলো চৈতির দিকে। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে মন খারাপই কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হলো প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞেস করল, বাচ্চা তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো, ঠিক তেমনই প্রহনের দিকেও তাকালো। এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হলো সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পিঠে কিল ঘুষি মেরে হাত ব্যথা করে ফেলতো, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়েছে, এত সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলে ডাকছি। এইসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? চৈতি। চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিচ্ছি? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খাখা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা। গ্রীষ্মের উত্তপ্ত কোনো এক দিনে? হুম। তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকেও শান্ত করে দিয়েছে। সে খবর কি প্রহন জানে? না, জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11-এর ঘরে পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রহন। তারপর রাশভারী গলায় বলল, খেয়েছো বাচ্চা? ভালো, মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা? সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছো। ভেরি গুড। অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্ছি। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্ছি। আমার মুখস্থ আছে। ওয়েল, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের ওপাশ থেকে হ্যালো কে কে বলে গেছেন টানা 1 মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আসে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসে, এমন করলে কেন পিচ্ছি? জানি না। প্রহন আর কিছু বলল না এ ব্যাপারে। সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছেন? তুমি এখনো অনেক ছোট পিচ্ছি, বুঝবে না। অন্তরিক্ষ জুড়ে তেজনিধি দিনমণির আধিপত্য বিস্তার করছে। ভোর হয়েছে যে, সূর্য যেন আজ খেপেছে। তার সে কি তেজ! জানালার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটুপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর নেত্রের ওপর। ঘুমের মাঝেই ভুরুযুগল কুঁচকে ফেলল সে। আনন যেন ঝলসে যাচ্ছে ক্ষিপ্ত রোদে। 2 হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসল চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানাবড়া হয়ে গেল। সকাল 10টা বেজে 34 মিনিট। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। নিদ্রারা ধরা দেয়নি তাকে। ফজরের আজানের আগে শয়তানে যেমন ঘুম পাড়িয়ে দিয়েছিল, যে সেই ঘুম কিছুক্ষণ আগেই দিনমণির ঝাঁঝালো আলোতে ভাঙল। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতির। ব্রাশটা তো বাড়িতেই রেখে এসেছে। মন খারাপ করে আবারও বিছানার ওপর বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল প্রহন। বিছানায় বসে থাকা চৈতির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি ঘুম ভাঙলো? চৈতি প্রত্যুত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহনের বদন পানে চেয়ে রইল। পিছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিল চৈতির দিকে। অবাক হলো চৈতি। না বলতেই বুঝে গেলেন কি করে? দ্রুত মুখ ধুয়ে আসো পিচ্ছি, আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছু না খেয়ে। আমার আব্বু আম্মুর মতো এনারাও কত ভালো। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আগে কোথাও দেখেছেন কি আপা? বউ না তো, চৈতি তো আমার মেয়ে, আমার বাড়ির মেয়ে। একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গায় নতুন পরিবেশে
নতুন সব মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হতেই পারে। হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতো ঘুম হয়নি, তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। হুট করে তো আর সবকিছু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। বেশি মাথায় তুলিয়েন না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে। সে দেখা যাবে। আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানোই উত্তম তোমার জন্য। বুঝতেই তো পারছো আমি ছিঁড়ে কথা বলবো না। অপমানিত হয়ে রেগে গটগট করে চলে গেল প্রহনের মামি। মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এই দীর্ঘশ্বাস কোনো আফসোস বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির। জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারার তৃপ্তির। রাতে সোফায় এক পাশ হয়ে শুয়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে প্রহনের। ঘুম হয়নি ঠিক মতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো, তবুও ঘুমিয়েছিল সে। বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে। এমনিতেই কেমন চুপসে যায় প্রহনের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশে বেরিয়ে এসেছিল, প্রহন তখন আঁখি জোড়া বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়েছিল। প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাবার সময় প্রহনের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। পিচ্ছি, একটা কাজ করতে পারবে? জি বলুন। আগে নাস্তা করে আসো যাও, তারপর বলবো, বুঝছো পিচ্ছি? সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বর্ষা থেকে উঠে এগিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। ওনাকে দেখেই হাসল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি রে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেই ছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করেছেন তিনি। নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না। মেয়ের অভাব যে পূরণ হয়েছে, এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায়? নাস্তা করা শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল, পিচ্ছি, তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন। চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না, মেয়েটা লজ্জা পাবে দেখে। তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা, আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? একদমই না। রূপকথার গল্পে রাজার যে রাজকন্যা আছে ঠিক তার মতন দেখতে আমার সোনা মাকে। রুমে যা, প্রহন ডেকেছে। প্রহন কেন? আমার ছেলের নাম প্রহন চৌধুরী, সম্পর্কে যে তোর স্বামী হয়। আর এখন থেকে মানুষজন তোকে মিসেস প্রহন চৌধুরী বলে ডাকবে, বুঝলি নে? এখন যা, উপরে রুমে যা, দেখে আয় কেন ডাকছি। মিসেস প্রহন চৌধুরী নামটা তার বুকের বাঁ পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমের দরজার দিকে তাকিয়েছে প্রহন। পিচ্চি বইয়ের অপেক্ষা। এক পা দুপা করে এগিয়ে এলো চৈতি। তাকে দেখেই প্রহন জিজ্ঞেস করলো, এই পিচ্ছি, 1 ঘন্টা লাগে নাস্তা করতে? মিসেস প্রহন চৌধুরী। কি পিচ্ছি, এইটা তুমি কি বললা? কি বলে ফেললাম আমি এটা? প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়েছে প্রহনের দিকে। হাবভাব এমন যে প্রহন যদি আরও কিছুক্ষণ এই একইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দেবে। হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিচ্ছি, এইসব কথা কে বলছে তোমাকে? ভালো মা। আম্মু বলেছে এই কথা? বাহ, খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি। ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওটা নিয়ে আসো তো পিচ্ছি, ঘাড়ে মালিশ করে দাও, ব্যথা করছে খুব। বাধ্য মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। চৈতি সংকোচ বোধ করল। আঙুলের ডগায় মলম নিতে গেলেই থরথর করে কেঁপে উঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পরও চৈতির কোনো সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আসলেই অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না চৈতি। মেয়েলি কণ্ঠের নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঘরোয়াভাবে বউ ভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বউ ভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে।
ছাদের এক কোণায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজের তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সেই কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে পারি না। অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়ে আছেন। আসো আম্মু। এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বৌভাতের জন্য সাজিয়ে দেব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল। ও তোমার মেয়ে, এখন তুমি যাও। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞেস করলেন, হাতে মলম কেন, কি হয়েছে? ওনার ঘাড়ে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি। স্বামীর সোহাগী হয়ে থাকিস। এখন যা তো, ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজই তোর বউ ভাত, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝাতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণে মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আশ্রয়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠ আঙুলে আলতো করে কামড়ে দিয়ে বললেন, কারণ নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? আমার কাজও শেষ, তুই আসলেও সঠিক সময়। আয় ভেতরে আয়, আমি চাই, এখনো অনেক কাজ বাকি আছে। প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতর এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়। পিচ্ছি কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছালেও জবাব দেয় না সে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হলো প্রহন। প্রহন ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ালো। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্যই মূলত ব্যালকনিতে যেতে হবে তাকে। ব্যালকনিতে আসতেই আঁখি জোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরও কয়েক দফা বেড়ে গেল, যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হলো। লজ্জায় আনন্দ জুড়ে ছেয়ে গেল লাল আভা। গাল লাল হলো, নাক লাল হলো, কান অব্দি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফুলোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখল, খুব কাছ থেকে দেখল, তার নবীনা কিশোরী বউয়ের লাজুকতায় ছেয়ে যাওয়া বদনখানি। এক পা এক পা করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন। চৈতি চোখ মুখ খিচে মাথা নিচে করে দাঁড়িয়েছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজে গুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা পাওয়ার কিছু নাই। লাগছে না? তোমাকে এত সুন্দর লাগছে না, বুঝছো পিচ্ছি? রূপকথার গল্পে সে শেওড়া গাছের পেতনির মতো লাগছে। তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকবো। হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হলো সর্দার সাহেবের। বাবার আদরের রাজকন্যা যে চৈতি, সেই আদরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটিকে দেখে অভিমানরা উবে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে। কপালে চুমু খেয়ে আদুরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদা ও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রূপা, সিফা, সজীব, সাদিক
সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরী একরস মুগ্ধতা নিয়ে চেয়ে আছেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনো তাকে একটা বারের জন্য বাবা বলে ডাকলো না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন। ক্যান্টনমেন্টে থাকলে সবসময় ক্লিন শেভ করা লাগতো। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। ফর্সা লোমোর সাথে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। ওনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। সিপা চৈতিকে ঘিরে ধরলো। দুইজনের মাঝখানে বসে জিজ্ঞেস করলো, চৈতি, আমাদের নন্দাই কি হয়েছে বললে না তো? কিছু দেয়নি ভাবি। তাহলে হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে? ভালো মা। তোমার শাশুড়ি? তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো? চেষ্টা করছে তোরা? চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসবো। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন। পড়াশোনার খরচ লাগলে আমি দিব। শেষে এটা কি বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হবার পর থেকে ও আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না? এটা কেমন কথা হলো? চৈতির সবকিছু রেসপন্সিবিলিটি আমার। আমি যেহেতু তার হাজব্যান্ড, সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া, ইচ্ছে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব ও কর্তব্য আমার। বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। প্রহনের আমি আসি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবদের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন। বাবার বাড়িতে যাবার কথা শুনেই খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সে ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে। আহা, এ যে এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারত না প্রহন। ভাগ্যিস এসেছিল। এত চঞ্চলেই পিচ্ছি, বুঝতেই পারেনি সে। চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখল, চঞ্চল হরিণী। সূর্য মামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল, পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে। সাজবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই ধরিত্রী জুড়ে নিশিথিনের গাঢ় অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়েছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছুটাছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতনই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ে জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, সেই খেয়াল কি আছে? আহ জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওরে বোঝাইও। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, সিপা পেঁয়াজ কুচি করছে। 2 দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল। ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্চিকে একটু ডেকে দিবেন ভাবি? আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না?
আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি। আমি চৈতিকে ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে। প্রহন চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। বাগানের ভেতর খুঁজতে লাগলো, কোথাও পেল না চৈতিকে। চৈতিকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? বাগানে ছাদে খুঁজে দেখেছো ভালো করে? গাছের ওপর উঠে বসে নেই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু ও কোথাও চৈতিকে খুঁজে পায়নি। বাগানের ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের। মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন। জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। বেশ খানিকক্ষণ খোঁজার পর ও চৈতির দেখা মিলল না। এত সময় পরও চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বাড়ি ফাঁকা, কেউ নেই। ভ্রু কুঁচকে গেল প্রহনের। বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু আমাকে গাছের উপর থেকে নামাও। আচমকা চৈতির গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতি যে গাছে ঝুলে আছে সেই গাছের মগডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্ছি, এত উপরে উঠছো কেন? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকালো। সর্দার সাহেবের বুকের ওপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহন নিচ থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এসব ট্রেনিং তার নেওয়া হয়েছে। প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটা নিচে নেমে আসে। ভয়ে যান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করে ফেলেছে আর জীবনেও এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি। পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লেই মরে যাব আমি, আমাকে ধরো। চৈতির কথা সবাই বুঝে ওঠার আগেই ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সারদার সাহেব ছুটেলেন মেয়ের কাছে। বাবাকে দেখে আহ্লাদে কেঁদে উঠল চৈতি। গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ে অশান্ত মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদুরে গলায় বললেন, কিছু হয়নি আম্মা, কাঁদে না। হাত কেটে গেছে। বেশ হয়েছে, বানরের মতো আরো গাছে গাছে লাফা। যা, নামলি কেন? গাছের ডালেই রাতে থেকে যেতে, শয়তান মেয়ে। আহ জুনাইদা, আমার আম্মাকে আর চিল্লেও না তো। এমনিতেই হাতের কোনোই ছিলে গেছে। যাও, বাড়ির ভেতরে যাও। ছোট থেকে আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরাও হয়েছে। আদরে আদরে বাদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। তার পেছন পেছন রূপা আর সিফাও চলল। সর্দার সাহেব মুচকে হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার। আর এত এত কথা মুখ বুজে শুনতে হয়। মেয়ের রাগ সব আমার উপরেই ঝাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 7:25। চৈতির ডান হাতের কনুয়ের রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আতশোয়া হয়ে বসে আছে চৈতি। তার পাশেই বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। টেবিলের ওপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়ে চড়ে বসল চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করল, কি হয়েছে পিচ্ছি? আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছে জাগে? বাহ, বেশ ভালো তো। কোন বিষয় নিয়েছো নবম শ্রেণীতে? সায়েন্স। গুড স্টুডেন্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? ইথানিক অ্যাসিড। রাইট। তুই খুব ভালো ছাত্রী পিচ্ছি। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো, কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকে শুরু করে দিও। আচ্ছা। পিচ্ছি, বা পাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি। পকেট থেকে একটা পায়েল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিয়ে প্রহন বলল, ভাবিদের দেখিয়ে দিও, এই পায়েলটা তোমার হাজবেন্ড তোমাকে দিয়েছে। পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পায়েলের প্রয়োজন ছিল। হঠাৎ অভ্যস্ত জীবনে সব পাল্টে গেল, নিজের সাথে জড়িয়ে গেল অন্য কেউ, যার আশা কখনোই করিনি। জীবনের নিয়ম কখন কোথায় কিভাবে যেন এক নিমেষে বদলে দেয় সবকিছু, পাল্টে দেয় পথ। আহা জীবন!
ঘড়ির কাঁটায় রাত 1টা। ঘুমন্ত চৈতির পাশেই শুয়েছে প্রহন, ঘুম নেই চোখ জুড়ে। মাথার মধ্যে হাবিজাবি চিন্তারা ঘুরপাক খাচ্ছে, যার কোনো যুক্তি নেই। ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। গোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত। প্রহনের থেকে বেশি দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে চৈতি। প্রহন চোখ সরিয়ে ফেলল, কপালের ওপর এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুমপরীরা যেন শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দেবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন সরদার সাহেব, চিন্তায় ঘুম নেই চোখে। বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফাত ঢাকা থেকে এসে গেছে। অজানা আশঙ্কায় বুকের ভেতর কেঁপে উঠছে সরদার সাহেবের। চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সরদার সাহেবকে, তিনি কড়া গলায় না করে দিয়েছিলেন। এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সরদার সাহেব। কত হুমকি দিল রিফাতের